সবাইকে ওয়েলকাম আজকের লেকচারে। আমি চৈতি সরকার। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, কোষ এবং কোষের গঠন। যেটা হচ্ছে অনেক বড় একটা অধ্যায়, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যেটা থেকে ভার্সিটিতে বলো, বোর্ডে বলো, বোর্ডে কমপক্ষে একটা সৃজনশীল তো আসেই, দুইটাও আসে, কারণ এটা অনেক বড় একটা অধ্যায়। এবং ভার্সিটিতে কমপক্ষে 2-3টা এমসিকিউ এই অধ্যায়টা থেকে আসে। তো এই অধ্যায়টার গুরুত্ব অনেক বেশি। এই অধ্যায়টা তোমাদের ভালোভাবে পড়া লাগবে। তো আমি ট্রাই করব আমার বেস্টটা দেওয়ার। তোমরা বেস্টটা দিয়ে পড়বা। এবং শুয়ে শুয়ে কখনো লেকচার দেখবা না, বসে বসে দেখবা এবং আমার সাথে সাথে লিখে ফেলবা এবং বুঝবা। যদি না লিখো তাহলে এটা মানে পড়াটা আসলে হয় না। তুমি দেখবা বুঝছো কিন্তু পরে ভুলে যাবা, তখন আমার পড়াটা আর বুঝবা না হয়তো। তো সেই জন্য লিখে লিখে পড়বা, আশা করি তুমি বুঝতে পারবা। তাহলে চলো এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষটা আবিষ্কার কেমনে হয়েছে, মানে কোষের আবিষ্কার এবং কোন বিজ্ঞানী কোষটা আবিষ্কার করছে। তাহলে দেখো, মেইনলি কোষটা আসলে কি। আমরা 9-10 থেকেই পড়ে আসছি, কোষ হচ্ছে জীবের গঠনগত ও কাজের একক। মানে জীব হচ্ছে কোষের, মানে কোষ হচ্ছে জীবের গঠন এবং কাজের একক। ঠিক আছে। যেমন একটা বিল্ডিং যেমন কিভাবে বানায়, ইট দিয়ে দিয়েই তো বিল্ডিংটা বানায়। ঠিক সেম আমাদের দেহটা এরকম অনেকগুলা কোষ একসাথে মিলে মিলে আমাদের এই দেহটা গঠিত হয়েছে। সেই জন্য এই কোষকে কি বলা হয়, জীবদেহের গঠন ও কাজের একক। ঠিক আছে, প্রত্যেকটা কাজ কিন্তু কোষ থেকেই হয়। এবং আমাদের এই দেহটা কি দিয়ে গঠিত হয়েছে, কোষ দিয়ে। বিল্ডিং যেমন ইট দিয়ে তৈরি হয়, আমাদের দেহটাও কোষ দিয়ে তৈরি হয়। তাহলে কোষটা কি, কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। এখন কোষটা প্রথম কে আবিষ্কার করছিল? এই কোষের ইংলিশ শব্দ কি বলতো? কোষের ইংলিশ প্রতিশব্দ হচ্ছে সেল। কোষের ইংলিশ প্রতিশব্দ কি, সেল। সেল শব্দটা কোথা থেকে আসছে? ল্যাটিন শব্দ সেলুলা থেকে আসছে। ঠিক আছে, ল্যাটিন শব্দ সেলুলা থেকেই সেল শব্দের উৎপত্তি। তাহলে কোষের ইংলিশ প্রতিশব্দ হচ্ছে সেল, আর সেল শব্দটা আসছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে। এই সেলুলা শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। ঠিক আছে, সেলুলার শব্দের অর্থ কি, ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। এই যে কোষটা, এই কোষটা প্রথমে আবিষ্কার করছে বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে। ঠিক আছে, তাহলে প্রথমে কোষকে আবিষ্কার করছে, কোষ আবিষ্কার করছে বিজ্ঞানী রবার্ট হুক কত সালে? 1665 সালে। এবং উনি যে কোষটা আবিষ্কার করছিল, এইটা মেইনলি ছিল মৃত কোষ। ঠিক আছে, মানে ওই কোষটার কোনো প্রাণী ছিল না। উনি মেইনলি মানে দেখতে পারছে যে কোষ টাইপের কিছু, তখন ইনি এটার নাম দিছে কোষ। তো উনি যে কোষটা ধারণা করছিল, তখনও ওনার কোষ সম্পর্কে ততটা ধারণা ছিল না। জাস্ট উনি আবিষ্কার করছে যে, প্রথমত কোষ আবিষ্কার করছে বিজ্ঞানী রবার্ট হুক কত সালে? 1665 সালে। এবং যে কোষটা আবিষ্কার করছিল সেটা হচ্ছে মৃত কোষ ছিল। এখন দেখো, বিজ্ঞানী কি করছে, রবার্ট হুক এই কোষ পর্যবেক্ষণ করে যে আবিষ্কারটা করলো, তো উনি যে পর্যবেক্ষণ গুলা করলো, এই পর্যবেক্ষণ গুলো একটা বইয়ের মধ্যে লিখছে উনি, বা গ্রন্থের মধ্যে একটা লিখছে। এই গ্রন্থটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ। মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ, এটা কার গ্রন্থ? এটা হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুকের গ্রন্থ। এটা এমসিকিউতে আসে। মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ কার লেখা? বিজ্ঞানী রবার্ট হুকের লেখা। বা রবার্ট হুকের গ্রন্থ কোনটা? মাইক্রোগ্রাফিয়া। এই গ্রন্থের মধ্যে কি আছে? বিজ্ঞানী রবার্ট হুক যে কোষ আবিষ্কার করছে, এই কোষ আবিষ্কারের বিভিন্ন প্রক্রিয়া বা পর্যবেক্ষণ গুলা উনি এই গ্রন্থের মধ্যে লিখে রাখছে। এই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থটা মনে রাখা লাগবে। এটা কার? এটা হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুকের। তাহলে একদম প্রথম কোষ আবিষ্কার করছে কে? বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে। এবং যে কোষটা আবিষ্কার করছে এটা হচ্ছে মৃত কোষ। পরবর্তীতে আরো সময় যাওয়ার সাথে সাথে জীবিত কোষ আবিষ্কার করছে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। ঠিক আছে, এটা হচ্ছে 1674 সালে। ঠিক আছে, বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক জীবিত কোষ আবিষ্কার করেন কত সালে? 1674 সালে। তাহলে তোমাকে যদি বলে কোষ আবিষ্কার করছে কে, তাহলে আনসার হবে রবার্ট হুক। ভালো করে কিন্তু লক্ষ্য করো এগুলা। এগুলাই কিন্তু এডমিশনে কিন্তু কঠিন কোয়েশ্চেন আসে না, সহজ কোয়েশ্চেনই আসে, কিন্তু তোমরা এগুলো ভুল করে বসে থাকো, কোয়েশ্চেন বুঝো না দেখে। তোমাকে যদি বলে কোষ আবিষ্কার করছে কে, আনসার হবে রবার্ট হুক। যদি মৃত কোষ আবিষ্কার করছে কে, আনসার হবে রবার্ট হুক। যদি তোমাকে উল্লেখ করে দেয় যে জীবিত কোষ সর্বপ্রথম কে আবিষ্কার করছে, তখন আনসার হবে লিউয়েন হুক।
তারপর দেখো এই যে রবার্ট হুক আছে না, উনি তো প্রথমে কোষ সম্পর্কে ধারণা দিছে, তো সেজন্য উনাকে বলা হয় কোষ বিদ্যার জনক। তাহলে রবার্ট হুককে কি বলা হয়? রবার্ট হুককে বলা হয় কোষ বিদ্যার জনক। ঠিক আছে, তাহলে কোষবিদ্যার জনককে, কোষবিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। আর তোমাকে যদি বলে আধুনিক কোষবিদ্যার জনক, আধুনিক কোষবিদ্যার জনক, ঠিক আছে, তোমাকে যদি বলে আধুনিক, এই যে আধুনিক কথাটা যদি লেখা থাকে আধুনিক কোষবিদ্যার জনককে, তখন আনসার হবে অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। বুঝছো সবাই? মৃত কোষ আবিষ্কার করছে রবার্ট হুক, জীবিত কোষ আবিষ্কার করছে অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে লিউয়েন হুক। তারপর দেখো কোষের সংজ্ঞা। একটা কোষের সংজ্ঞা তো আমরা জানি, কোষ হচ্ছে জীবের গঠন ও কাজের একক। এখন চারজন বিজ্ঞানী চার ভাবে বা অনেক বিজ্ঞানী কি করছে, অনেকভাবে কোষের সংজ্ঞা দিছে। এখন এমসিকিউতে কি আসে জানো, যে গঠনগত মৌলিক একক, এই কথাটা কে বলছে? যে কোষ যে গঠনগত মৌলিক একক, এইটা কে বলছে, কোন বিজ্ঞানী বলছে? এই কথাটা বলছে বিজ্ঞানী জিন ব্র্যাকেট। তারপর কোষ হচ্ছে মৌলিক গঠনগত কার্যগত একক, এইটা কে বলছে, কোন বিজ্ঞানী বলছে? এটা বলছে বিজ্ঞানী ডি রবার্টিস। বুঝতে পারছো? তাহলে এই কোষের সংজ্ঞাটা তোমার মাথায় রাখা লাগবে। কোষ কাকে বলে, তখন তুমি এটা বলে দিবা জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। কিন্তু যদি এমসিকিউ তে এরকম টাইপের আসে যে কথাটা কে বলছে, তখন এইটা তোমার একদম মুখস্থ না থাকুক, একটু চোখ বুলায় রাখতে হবে যে কথাটা কে বলছিল। তাহলে জিন ব্র্যাকেট কোষের সংজ্ঞা কি দিছে, যে কোষ হচ্ছে গঠনগত মৌলিক একক। উনি জাস্ট বলছে, এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু উনি কার্যগত একক বলে নাই। জিন ব্র্যাকেট জাস্ট বলছে কোষ হচ্ছে গঠনগত মৌলিক একক, এটাই হচ্ছে কোষ। তাহলে এমসিকিউতে যদি আসে গঠনগত, কোষ হচ্ছে জীবের গঠনগত মৌলিক একক, এই কথাটা কে বলছে? এটা হচ্ছে জিন ব্র্যাকেট। তারপর বিজ্ঞানী লোই ও সিকে বিস, বিজ্ঞানী লোই এবং কি বলতো সিকে বিস, বিজ্ঞানী লোই এবং সিকে বিস বলছে যে কোষ হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপের একক। তাহলে কোষ কি? কোষ হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপের একক, মানে জৈবিক যত কাজ আছে সবগুলার একক হচ্ছে কোষ। এবং কোষ হচ্ছে অর্ধবৃদ্ধি ঝিল্লি দ্বারা আবৃত, মানে কোষের ভেতরে একটা ঝিল্লি থাকে, এই ঝিল্লিটার নাম হচ্ছে অর্ধবেদ্য ঝিল্লি। কোষটা হচ্ছে অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা আবৃত। তারপর হচ্ছে কোষ সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম, মানে কোষের কোনো মাধ্যম লাগে না, মাধ্যম ছাড়াই কোষ একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হতে পারে। তাহলে দেখো সবচেয়ে বড় সংজ্ঞাটা কিন্তু বিজ্ঞানী লোইয়ার সিকেবিজি দিছিল, এটা কিন্তু মুখস্থ রাখা লাগে না, যখনই দেখবা বড় টাইপের কিছু তখনই দেখাই দিবা এই কথাটা বলছে লোইয়ার সিকেবিজি। কি বলছে? যে কোষ হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপের একক, অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা আবৃত, কোনো মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তারপর সিপি হিকম্যান, বিজ্ঞানী হিকম্যান কি বললো, যে কোষ হচ্ছে ন্যূনতম জৈবিক একক যা নিজের নিয়ন্ত্রণ ও প্রজননে সক্ষম। তাহলে দেখো এটা কি তোমার মুখস্থ করা লাগবে, এটা তুমি 2-3 বার যদি চোখ বোলায় রাখবো তাহলেই মনে থাকবে এটা যে হিকম্যান বলছিল। বিজ্ঞানী হিকম্যান বলছে কি, কোষ হচ্ছে ন্যূনতম জৈবিক একক যা নিয়ন্ত্রণ ও প্রজননে সক্ষম, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং প্রজনন করতে পারে, মানে একটা কোষ থেকে অনেকগুলা কোষ তৈরি হতে পারে। তারপর ডি রবার্টিস কি বলছে, বিজ্ঞানী ডি রবার্টিস বলছে কোষ হচ্ছে মৌলিক গঠনগত প্লাস কার্যগত একক। তাহলে দেখো ডি রবার্টিস গঠনগতও বলছে কার্যগতও বলছে। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলি এই চারটা থেকে বেশিরভাগ ক্ষেত্রে জিন ব্র্যাকেট আর ডি রবার্টিস এরটা বেশি আসে, কারণ এগুলো ছোট ছোট, এই দুইটা হচ্ছে বড়, তো এমসিকিউ তে বড় ততটা দেয় না, ছোট গুলাই দেয়, এই দুইটা বেশি আছে এবং এই দুইটা তুমি সহজে মনে রাখতে পারবা। দেখো জিন ব্র্যাকেট জাস্ট বলছে গঠনগত মৌলিক একক, আর রবার্টিস একটা অক্ষর বাড়াইয়ে বলছে যে গঠনগত তো আগেই বলে ফেলছে উনি, উনি জাস্ট কার্যগতটা এক্সট্রা অ্যাড করছে। তাহলে দেখো এই দুইটা কিন্তু সহজেই মনে থাকে এবং এই দুইটাই বেশি দেয়। জিন ব্র্যাকেট বলছে মৌলিক গঠনগত একক, ডি রবার্টিস বলছে গঠনগত না, এটা কার্যগত একক। তাহলে বুঝতে পারছো এই লেকচারটা? তাহলে এখানে আমরা মেইনলি কি নিয়ে আলোচনা করছি, কোষ কি, কোষটা আসলে কিভাবে আবিষ্কার হয়েছে। কোষ হচ্ছে গঠনগত কাজের একক, কোষের ইংরেজি শব্দ হচ্ছে সেল, যেটা ল্যাটিন শব্দ সেলুলা থেকে আসছে, সেলুলার অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি।
মৃত কোষ বা সর্বপ্রথম কোষ আবিষ্কার করছে রবার্ট হুক কত সালে? 1665 সালে। আর জীবিত কোষ আবিষ্কার করছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক 1674 সালে। সেজন্য রবার্ট হুককে বলা হয় কোষবিদ্যার জনক, আর লিউয়েনহুককে বলা হয় আধুনিক কোষবিদ্যার জনক। আর রবার্ট হুক যে এই কোষ আবিষ্কার করছে একটা গ্রন্থের মধ্যে লিখছিল, এই গ্রন্থটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ। তারপর এই কোষের সংজ্ঞা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে দিছে, তার মধ্যে এই চারটা একদম ভালোভাবে জানা লাগবে। এই চারটা থেকে এই যে এই দুইটা তোমাদের ভালোভাবে জানা লাগবে। তো আশা করি তোমরা এই লেকচারটা বুঝতে পারছো বা এই টপিকটা বুঝতে পারছো। পরবর্তী টপিক নিয়ে এখন আলোচনা করব। তাহলে চলো এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কোষবিদ্যা এবং কোষ তত্ত্ব। ঠিক আছে, কোষবিদ্যা এবং কোষ তত্ত্ব কিন্তু একই কথা না, দুটোটা আলাদা বিষয়। দেখো, কোষবিদ্যার ইংলিশ প্রতিশব্দ হচ্ছে সাইটোলজি। ঠিক আছে, কোষবিদ্যাকে আমরা কি বলবো? সাইটোলজি। এই সাইটোলজি শব্দটা দুইটা গ্রিক শব্দ নিয়ে গঠিত। ঠিক আছে, সাইটোলজি শব্দটা কয়টা গ্রিক শব্দ নিয়ে গঠিত? দুইটা গ্রিক শব্দ নিয়ে গঠিত। একটা হচ্ছে কাইটোস বা সাইটোস যাই বলো, আর একটা হচ্ছে লগোস। এই কাইটোস কথাটার অর্থ হচ্ছে সেল, আর লগোস মানে তো জানি আমরা আলোচনা বা ডিসকাশন। তাহলে দেখো, কোষবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইটোলজি। সাইটোলজি দুইটা গ্রিক শব্দ নিয়ে তৈরি, একটা হচ্ছে কাইটোস আর একটা হচ্ছে লগোস। কাইটোস মানে হচ্ছে সেল বা কোষ, আর লগোস মানে আলোচনা। তাহলে সাইটোলজি মানে কি? যেখানে সেল নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে সাইটোলজি, বা যেখানে কোষ নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কোষবিদ্যা। তাহলে কোষ সম্পর্কে আলোচনাটাই হচ্ছে কোষবিদ্যা। এখন কোষ সম্পর্কে আলোচনা মানে কি? এখানে কোষের কিভাবে বৃদ্ধি হয়, কোষের কিভাবে বিকাশ হয়, কোষের কিভাবে বিভাজন হয়। ঠিক আছে, কোষের বৃদ্ধি কিভাবে হচ্ছে, বিকাশ কিভাবে হচ্ছে, কোষের বিভাজন কিভাবে হচ্ছে, এইগুলা সম্পর্কে যেখানে আলোচনা করা হয়, বা কোষের ভিতরে কি কি অঙ্গাণু আছে ওইগুলা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে কোষবিদ্যা। মানে মোট কথায় কোষ নিয়ে যেখানে আলোচনা করা হয়, কোষের গঠন নিয়ে, আকৃতি নিয়ে, কোষের ভিতরে কি আছে তা নিয়ে, বিভাজন কিভাবে হচ্ছে তা নিয়ে, সেটাকে বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি, যেটা দুইটা গ্রিক শব্দ কাইটোস এবং লগোসের সমন্বয়ে গঠিত। আর একটা হচ্ছে কোষ তত্ত্ব, যেটাকে বলে সেল থিওরি। কোষ তত্ত্ব বা সেল থিওরি, এটা হচ্ছে কোষ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী কোষের সংজ্ঞা দিছে বা কোষ কি কি হতে পারে সেটা দিছে। এই কোষ তত্ত্ব মনে রাখবে, এটা এমসিকিউতে অনেকবার আসে। কোষ তত্ত্ব দিছে তিনজন বিজ্ঞানী মিলে এই কোষ তত্ত্বটা দিছে। কয়জন বিজ্ঞানী মিলে? তিনজন বিজ্ঞানী মিলে এই কোষ তত্ত্ব বা সেল থিওরিটা দিছে। তিনজন বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানী স্লেডেন, সোয়ান, বার্চু। তিনজন বিজ্ঞানী, একজন বিজ্ঞানী স্লেডেন, সোয়ান এবং বার্চু। এমসিকিউতে আসে নিচের কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব দেয় নাই? তাহলে দিল স্লেডেন, সোয়ান, বার্চু, রবার্ট হুক। তাহলে রবার্ট হুক তো কোষ আবিষ্কার করছে, উনি তো কোষ তত্ত্ব দেয় নাই। কোষ তত্ত্ব দিচ্ছে বিজ্ঞানী তিনজন বিজ্ঞানী মিলে, স্লেডেন, সোয়ান এবং বার্চু, তিনজন বিজ্ঞানী। এবং এই কোষ তত্ত্বের মধ্যে চারটা তত্ত্ব আছে, মানে চারটা কথা বলছে এই কোষ তত্ত্বের মধ্যে। কোষ সম্পর্কে চারটা কথা বলছে। কি কি? যে কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয়, সাংগঠনিক একক। বুঝতে পারছো? যে কোষ কি কি? জীবন সত্তার গাঠনিক, এই যে গঠনের একক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক, মানে মূলত গঠনগত এবং কাজের একক, সেটাই বোঝাচ্ছে। তারপর জীবের মৌলিক একক, একদম ছোট যে এককটা বা মৌলিক যে এককটা সেটা হচ্ছে কোষ। কোষ হলো জীবের মৌলিক একক। তারপর কোষ হলো বংশগতির একক, এবং সব জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। একটা কোষ দ্বারা গঠিত হলে এটাকে বলি আমরা এককোষী প্রাণী বা এককোষী জীব, আর অনেকগুলা কোষ দিয়ে গঠিত হলে এটাকে বলি আমরা বহুকোষী জীব। তাহলে সব জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, এবং পূর্ব সৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। মানে একটা কোষ থেকেই পরবর্তীতে আরেকটা কোষের সৃষ্টি হয়। বুঝতে পারছো? যে ধরো এই কোষ থেকে একটা কোষ, দুইটা কোষ তৈরি হয়েছে, এই দুইটা কোষ থেকে আবার চারটা কোষ তৈরি হয়েছে, তাহলে এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, মানে এই কোষটা কি এর আগের কোষ থেকে তৈরি হইলো না? তাহলে এই কোষ তত্ত্বের মধ্যে এই চারটা নিয়ে আলোচনা করছে। এটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে কি এই চারটা, বিশেষ করে এই যে ডিইউ আছে না, ঢাকা ভার্সিটির রিটেন এক্সামে আসে, বা এবার তো তোমাদের মেডিকেল কি আছে,
মেডিকেলে রিটেন আছে, মেডিকেলে রিটেনে অবশ্যই আসবে যে কোষ তত্ত্ব 4টা লিখো বা কোষ তত্ত্ব লিখো, তো কোষ তত্ত্বের মধ্যেই 4টা বিষয় লিখতে হবে। আবার এমসিকিউ তেও আসে কোষ তত্ত্ব কে কে দিছে, বিজ্ঞানী স্লাইডেন্স 1 এবং বাচ্চু। তাহলে বুঝতে পারছো যে কোষ বিদ্যা আর কোষ তত্ত্ব কিন্তু এক না। কোষবিদ্যা হচ্ছে সাইটোলজি আর কোষ তত্ত্ব হচ্ছে সেল থিওরি। কোষবিদ্যা হচ্ছে যেখানে কোষ নিয়ে আলোচনা করা হয়, কোষের অঙ্গাণু নিয়ে, কোষের বিভাজন নিয়ে, বিকাশ নিয়ে, ওটা হচ্ছে কোষবিদ্যা। আর কোষ তত্ত্ব হচ্ছে 3জন বিজ্ঞানী দিছে, বিজ্ঞানী স্লেইডন, সোয়ান এবং বার্চু 4টা তত্ত্ব দিছে কোষ নিয়ে। কোষটা আসলে কি এগুলো নিয়ে 4টা তত্ত্ব দিছে। এটা কিন্তু ডিইউ রিটেন এবং যেহেতু এখন মেডিকেল রিটেন আছে, মেডিকেল রিটেনেও আসতে পারে। তো আশা করি তোমরা এই কোষবিদ্যাটা এবং কোষ তত্ত্বটা বুঝতে পারছো এবং এই দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো যে এই দুইটা আসলে এক না। তাহলে চলো আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করি। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষের আকার এবং আকৃতি। মানে কিছু কিছু কোষ আছে অনেক বড়, মানে পৃথিবীর সবচেয়ে বড় কোষ, সবচেয়ে ছোট কোষ, মানব দেহের মধ্যে কোন কোষটা বড়, মানব দেহের মধ্যে কোন কোষটা ছোট, সেটা ঠিক আছে। তাহলে চলো, সবচেয়ে বড় কোষ কোনটা, মানে পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, ঠিক আছে, যেটা হচ্ছে প্রায় 17 সেন্টিমিটার লম্বা, 17 সেন্টিমিটার ইন্টু 12 সেন্টিমিটার, ঠিক আছে, লম্বা আর প্রস্থ। তারপর দেখো, তাহলে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। আর যদি বলে সবচেয়ে ছোট কোষ কোনটা, মাইকোপ্লাজমা, যেটা একটা ব্যাকটেরিয়া। এটা একটা কি বলতো, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। তাহলে সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা, যেটা একটা ব্যাকটেরিয়া, বা এটার আরেকটা নাম হচ্ছে পিপিএলও, পিপিএলও। এটার ফুল ফর্ম কি, ফ্লিউরো ফ্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তাহলে মাইক্রোপ্লাজমার অপর নাম কি, পিপিএলও, যার ফুল ফর্ম হচ্ছে ফ্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তাহলে সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম, সবচেয়ে ছোট কোষ মাইক্রোপ্লাজমা, যেটা ব্যাকটেরিয়া, যার অপর নাম পিপিএলও। তারপর সবচেয়ে মানব দেহের, দেখো এখানে কথাটা উল্লেখ আছে যে মানব দেহের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন, ঠিক আছে, নিউরন আছে যে সেটা। তাহলে মানব দেহের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন, আর নিউরন একটা কি, স্নায়ু কোষ। তাহলে অপশনে মোটর নিউরনও ডিরেক্ট থাকতে পারে, আবার স্নায়ু কোষও থাকতে পারে। তাহলে মোটর নিউরন বা স্নায়ু কোষ, এটা কতটুকু লম্বা, এটা হচ্ছে 1.37 মিটার লম্বা, মানে অনেক লম্বা, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, পায়ের আঙ্গুল পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে 1.37 মিটার লম্বা। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ, তাহলে দেখো এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হচ্ছে এসিটাবুলারিয়া, ঠিক আছে, এসিটাবুলারিয়া, এটা হচ্ছে একটা শৈবাল। তাহলে এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হচ্ছে এসিটাবুলারিয়া, যেটা একটা শৈবাল। আর বহুকোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ, একটা হচ্ছে বহু এককোষী আর একটা হচ্ছে বহুকোষী সর্বাপেক্ষা বড় কোষ হচ্ছে রেমি তন্তু, রেমি তন্তু। তারপর দেখো মানব দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু। দেখো মানব দেহের যদি লম্বা কোষ বলে হবে মোটর নিউরন বা স্নায়ু কোষ, যদি বলে মানব দেহের সবচেয়ে বড় কোষ, আনসার হচ্ছে ডিম্বাণু। সবচেয়ে ছোট কোষ অনুচক্রিকা। মানব দেহের আয়তনের ছোট কোষ হচ্ছে গিয়ে শুক্রাণু। এই জিনিসগুলা মাথায় রাখা লাগবে, এটা কিন্তু বারবার এমসিকিউতে আসে এখান থেকে, এবং কোয়েশ্চেন গুলা লক্ষ্য করা লাগবে। দেখবা এখান থেকে কোয়েশ্চেন আসবে, কিন্তু কোয়েশ্চেনে প্যাচ লাগাই তোমরা আনসার ভুল লাগাই ফেলছো। তো সেজন্য বুঝে বুঝে মুখস্থ করা লাগবে। মুখস্থ তো অবশ্যই করা লাগবে, সেটা হচ্ছে বুঝে বুঝে করা লাগবে। যেমন দেখো তোমাকে যদি বলে মানব দেহের সবচেয়ে বড় কোষ, এখন তুমি যদি মোটর নিউরন দেখাও তাহলে কি হবে, এটা হচ্ছে লম্বা কোষ। বড় কোষ বলে লিখবা ডিম্বাণু। এখন যদি বলে বড় কোষ, সবচেয়ে বড় কোষ কোনটা, তুমি দাগাই দিলে ডিম্বাণু, তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় কোষ ডিম্বাণু, কিন্তু তোমাকে তো মানব দেহ বলে নাই, তোমাকে বলছে যার সবচেয়ে বড় কোষ কোনটা, তো সবচেয়ে বড় কোষ তো উট পাখির ডিম। তাহলে প্রশ্ন বুঝে তারপর আনসার করা লাগবে। কমন পাইছো, তাড়াহুড়া করে আনসার করলে হবে না, ঠিক আছে। তোমাকে প্রশ্নটা, কারণ এটা কিন্তু সবার জন্যই কমন, এটা না পারলে তোমার কিন্তু অনেক লস আছে, তখন কিন্তু তুমি টিকতে পারবে না, ভর্তি পরীক্ষায় টিকবে না বা চান্স পাবা না ভার্সিটিতে, যদি এইরকম কোয়েশ্চেন গুলো ভুল হয়, কারণ এগুলো সবাই পারবে। তুমি যদি না পারো তোমার তাড়াহুড়ার কারণে বা প্রশ্ন না বোঝার কারণে পারবা না। তো সেজন্য হচ্ছে পড়ার সময় ভালো করে বুঝে পড়তে হবে, এবং পরীক্ষাতে আনসার করার সময়ও তোমাকে ভালো ভালো
ভালোভাবে বুঝে বুঝে আনসার করা লাগবে, তাড়াহুড়া করা যাবে না। তাহলে যদি বলে সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম, সবচেয়ে ছোট কোষ মাইক্রোপ্লাজমা যেটা একটা ব্যাকটেরিয়া, এটার অপর নাম পিপিএলও, ফ্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। মানব দেহের সবচেয়ে লম্বা কোষ মোটর নিউরন বা স্নায়ু কোষ, যেটা 1.37 মিটার লম্বা। তারপর বহুকোষী সর্বাপেক্ষা বা এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ এসিটাবুলারিয়া, যেটা একটা শৈবাল। আর বহুকোষী সর্বাপেক্ষা বড় কোষ হচ্ছে তন্তু, রেমি তন্তু। মানব দেহের সবচেয়ে বড় কোষ ডিম্বাণু, মানব দেহের সবচেয়ে ছোট কোষ অনুচক্রিকা। আর মানব দেহের আয়তনে ছোট কোষ তখন হচ্ছে শুক্রাণু। জাস্ট যদি বলে ছোট কোষ কোনটা, অনুচক্রিকা। যদি বলে আয়তনে ছোট কোষ কোনটা, হবে শুক্রাণু। তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝে মুখস্থ করে ফেলবা। তাহলে চলো আমরা পরের টপিকে যাই। তাহলে চলো এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষের প্রকারভেদ, মানে কোষ আসলে কত প্রকার। তাহলে দেখো, কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, মানে কোষটা আসলে কি ধরনের কাজ করতেছে সেটার উপর ভিত্তি করেও কোষকে ভাগ করা যায়। আবার কোষের মধ্যে তো নিউক্লিয়াস থাকে, আমরা এটা জানি। এই কোষের নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করেও কোষকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে কোষের প্রকারভেদের মধ্যে দুই প্রকার পড়ব, মানে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোষের শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, মানে কোষটা কি ধরনের কাজ করতেছে সেটার উপর ভিত্তি করে। আর একটা হচ্ছে কোষের নিউক্লিয়াসের গঠনটা কেমন সেটার উপর ভিত্তি করে। তাহলে দেখো, শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। আবার নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করেও কোষ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আদি কোষ বা প্রকৃত কোষ। এখন দেখো, আদি কোষের আরেকটা নাম হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ, প্রাককেন্দ্রিক কোষ। আর প্রকৃত কোষের অপর নাম হচ্ছে সুকেন্দ্রিক কোষ। ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করেও কোষ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ, আর একটা হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। এই কোষগুলো সম্পর্কে আমাদের ডিটেলস জানা লাগবে। যেমন দেখো, শরীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ মানে সোমেটিক সেল, আর জনন কোষ মানে গ্যামেটিক সেল। ঠিক আছে? এটা হচ্ছে সোমেটিক সেল, আর এটা হচ্ছে গ্যামেটিক সেল। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে সোমেটিক সেল আর একটা হচ্ছে গ্যামেটিক সেল। তাহলে একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। এই দেহকোষ নাম শুনেই বুঝতেছো যে কোষটা দেহ গঠনে অংশ নেয় সেটা হচ্ছে দেহকোষ, আর যে কোষটা জনন কাজে অংশ নেয় সেটা হচ্ছে জনন কোষ। নাম শুনেই বোঝা যাচ্ছে, দেহ গঠনে অংশ নিলে দেহকোষ, আর জনন কাজে অংশ নিলে জনন কোষ। এই দেহকোষটা মেইনলি বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়ায়। দেহকোষটা কি প্রক্রিয়ায় বিভাজিত হয়? মেইনলি মাইটোসিস। আর জনন কোষটা মেইনলি বিভাজিত হয় মিওসিস প্রক্রিয়ায়। মাইটোসিস, মিওসিস আশা করি তোমরা 9, 10 একটু হলেও পড়ে আসছো, বা এখানেও আছে 2য় নাম্বার অধ্যায়। তারপর দেখো, দেহকোষগুলা ম্যাক্সিমাম ডিপ্লয়েড হয়, মানে 2n। ঠিক আছে? ডিপ্লয়েড মানে 2n, আর হ্যাপ্লয়েড মানে n সংখ্যক ক্রোমোজোম থাকে। তাহলে দেহকোষগুলা হয় ডিপ্লয়েড আর জনন কোষগুলা হয় হ্যাপ্লয়েড। এই দেহকোষগুলোর উদাহরণ কি? মূল, কাণ্ড, পাতার কোষ বা রক্তকণিকার যে কোষগুলা, এইগুলা হচ্ছে পেশি কোষ, এগুলা হচ্ছে দেহকোষ। তাহলে দেহকোষ কি? মূল, কাণ্ড, পাতার কোষ, রক্তকণিকার কোষ। তারপর জনন কোষ। জনন কোষ কোনগুলা? শুক্রাণু, ডিম্বাণু বলে অনেক সময়, অনেক সময় বলে পুংগেমিট, স্ত্রীগেমিট, অনেক সময় বলে পুংরেণু, স্ত্রীরেণু। ঠিক আছে? এগুলা হচ্ছে জনন কোষ, আর এগুলা হচ্ছে, মানে জনন কোষ বাদে যা আছে সবগুলাই দেহকোষ। তো জনন কোষটা মনে রাখবা আর কি। জনন কোষ হচ্ছে শুক্রাণু, শুক্রাণুকে পুংগেমিটও বলে, পুংরেণুও বলে। ডিম্বাণুকে স্ত্রীগেমিটও বলে, স্ত্রীরেণুও বলে। তাহলে আশা করি তোমরা এই যে দেহকোষ আর জনন কোষটা বুঝতে পারছো। দেহকোষ মানে দেহ কাজে অংশ নেয়, আর জনন কোষ মানে জনন কাজে অংশ নেয়। দেহকোষ হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, জনন কোষ হচ্ছে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আর জনন কোষে হচ্ছে দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, আর জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। জনন কোষের উদাহরণ কি? শুক্রাণু, ডিম্বাণু, পুংগেমিট, স্ত্রীগেমিট, পুংরেণু, স্ত্রীরেণু।
এই তিনোটা কিন্তু আলাদা জিনিস না, এই তিনোটা মানে একই কথা, এই তিনোটা মানে একই কথা। আর জনন কোষ বাদে যা আছে মূল, কাণ্ড, পাতা সবগুলাই হচ্ছে দেহকোষ। তারপর হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ আবার দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ বা প্রাকেন্দ্রিক কোষ, আর একটা হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো চলো আমরা এই দুইটা নিয়ে এখন আলোচনা করি। তাহলে চলো প্রকৃত কোষ এবং আদি কোষের মধ্যে পার্থক্যটা পড়বো। এই পার্থক্যগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এমসিকিউ তে তো আসে, সৃজনশীলও আসে, রিটেনেও আসতে পারে, মানে ভর্তি পরীক্ষার রিটেন। তাহলে চলো আদি কোষ এবং প্রকৃত কোষ, কিছুক্ষণ আগেই বলছিলাম যে আদি কোষের আরেকটা নাম হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ। ঠিক আছে, আদি কোষের আরেকটা নাম কি বলছিলাম না, লিখতেছি যে আদি কোষের আরেকটা নাম হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। আর প্রকৃত কোষের আরেকটা নাম হচ্ছে ইউক্যারিওটিক সেল বা সুকেন্দ্রিক কোষ, মানে কেন্দ্রটা সুগঠিত। তাহলে দেখো আদি কোষের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়াস যে আছে, নিউক্লিয়াসের আবরণকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। তো আদি কোষের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না, ক্রস মানে থাকে না, আর প্রকৃত কোষের মধ্যে থাকে, টিক চিহ্ন মানে থাকে। তাহলে আদি কোষের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, মানে নিউক্লিয়ার পর্দা। তারপর আদি কোষের নিউক্লিয়াসটা সুগঠিত নিউক্লিয়াস থাকে না। সুগঠিত নিউক্লিয়াস থাকে না মানে দেখো কিছুক্ষণ আগেই তো বললাম নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। তো সুগঠিত নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াসের মধ্যে যদি সবগুলা থাকে তখনই তো এটাকে বলবো আমরা সুগঠিত। যখন কিছু থাকবে না বা কোনো একটা বাদ যাবে তখনই এটাকে আমরা আর সুগঠিত বলতে পারবো না। তাহলে আদি কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আর প্রকৃত কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে। তারপর আদি কোষের মধ্যে ডিএনএটা হচ্ছে বৃত্তাকার, আর প্রকৃত কোষের ডিএনএটা হচ্ছে সূত্রাকার। এবং প্রকৃত কোষের ডিএনএ এর মধ্যে একটা হিস্টোন প্রোটিন থাকে। ঠিক আছে, তাহলে দেখো এমসিকিউ তে আসতে পারে হিস্টোন প্রোটিন থাকে কোন কোষে, এটা হচ্ছে প্রকৃত কোষে। তাহলে আদি কোষের ডিএনএটা হচ্ছে বৃত্তাকার এবং এটা হচ্ছে নন হিস্টোন, এটা হচ্ছে নন হিস্টোন, মানে এখানে হিস্টোন থাকে না। আর প্রকৃত কোষের ডিএনএটা হচ্ছে সূত্রাকার, এটা হচ্ছে হিস্টোন প্রোটিন থাকে, মানে হিস্টোন যুক্ত। আর আদি কোষটা হচ্ছে নন হিস্টোন ডিএনএটা হচ্ছে বৃত্তাকার, আর এটা হচ্ছে ডিএনএটা সূত্রাকার। আর আদি কোষের ডিএনএটার সাইটোপ্লাজমে বৃত্তাকার একটা অঞ্চল তৈরি করে। ঠিক আছে, আদি কোষের ক্ষেত্রে এই যে ডিএনএটা, এই ডিএনএটা বৃত্তাকার একটা অঞ্চল তৈরি করে। ঠিক আছে, তাহলে এই ডিএনএ বৃত্তাকার অঞ্চল, একটা বৃত্তাকার অঞ্চল তৈরি করে, যেই অঞ্চলটার নাম হচ্ছে নিউক্লিওয়েড। যে অঞ্চলটার নাম হচ্ছে, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার নাম নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড। ঠিক আছে, তাহলে দেখো ডিএনএ তে আদি কোষের ডিএনএটা হচ্ছে বৃত্তাকার নন হিস্টোন যুক্ত, মানে হিস্টোন প্রোটিন থাকে না। এই বৃত্তাকার ডিএনএটা আদি কোষে একটা সাইটোপ্লাজমে একটা বৃত্তাকার অঞ্চল তৈরি করে, ডিএনএ যুক্ত অঞ্চল, এই অঞ্চলটার নাম হচ্ছে নিউক্লিওয়েড। তাহলে আদি কোষে বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে বলে নিউক্লিওয়েড, আর প্রকৃত কোষে ডিএনএটা হচ্ছে সূত্রাকার। তারপর দেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আমরা তো জানি সাইটোপ্লাজমে বিভিন্ন প্রকার অঙ্গাণু থাকে, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, তারপর সেন্ট্রোজোম, এগুলা থাকে। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আদি কোষে শুধুমাত্র রাইবোজোম থাকে, আর প্রকৃত কোষের মধ্যে সকল অঙ্গাণু মানে রাইবোজোম সহ আরো যে মাইটোকন্ড্রিয়া আছে, সেন্ট্রোজোম আছে, কোষীয় কঙ্কাল আছে, মানে সাইটোপ্লাজমীয় সকল অঙ্গাণু প্রকৃত কোষে থাকে। আর সাইটোপ্লাজমে শুধুমাত্র থাকে রাইবোজোম, সেজন্য রাইবোজোমকে আমরা এটা আগামীতে পড়বো, রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন মানে কি, সবার জন্য। যেহেতু রাইবোজোমটা আদি কোষেও পাওয়া যায়, প্রকৃত কোষেও পাওয়া যায়, সেজন্য এই রাইবোজোমকে কি বলে বলতো, রাইবোজোমকে বলে সার্বজনীন অঙ্গাণু বা সর্বজনীন অঙ্গাণু, মানে এটা সবার মধ্যে পাওয়া যায় অঙ্গাণু। তারপর এটা যে রাইবোজোমের ধরন, রাইবোজোমের ধরনটা আদি কোষে হচ্ছে 70S আর প্রকৃত কোষে হচ্ছে 80S। এটা কি, এটা কিভাবে ধরনটা হলো সেটা হচ্ছে আগামী ক্লাসে পড়বো, জাস্ট হচ্ছে এটা মুখস্থ রাখা আপাতত, যে রাইবোজোম আদি কোষে পাওয়া যায় 70S ধরনের, আর প্রকৃত কোষে পাওয়া যায় 80S ধরনের।
তারপর কোষ বিভাজন, আদি কোষ বিভাজিত হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, আর প্রকৃত কোষ বিভাজিত হয় মাইটোসিস প্লাস মিওসিস প্রক্রিয়ায়। আমরা জানি কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মিওসিস, আর একটা হচ্ছে মাইটোসিস। তার মধ্যে আদি কোষ বিভাজিত হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, আর প্রকৃত কোষ বিভাজিত হয় মিওসিস প্লাস মাইটোসিস প্রক্রিয়ায়। তারপর আদি কোষের মধ্যে শ্বসন ঘটে অবাধ শ্বসন, আর প্রকৃত কোষের মধ্যে শ্বসন ঘটে সবাদ শ্বসন। আমরা তো পড়ে আসছি যে শ্বসন 2 প্রকার, একটা হচ্ছে অবাধ শ্বসন, একটা হচ্ছে সবাদ শ্বসন। যেখানে অক্সিজেন লাগে না সেটা অবাধ, যেখানে অক্সিজেন লাগে সেটা হচ্ছে সবাদ শ্বসন। তাহলে অবাধ শ্বসন হয় আদি কোষে, সবাদ শ্বসন হয় প্রকৃত কোষে। তারপর আদি কোষের উদাহরণ কি? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি যেটাকে বলে, ঠিক আছে, BGA, এটার ফুল ফর্ম কি? ব্লু গ্রিন অ্যালগি, মানে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন এলগি, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, তিনটা কিন্তু একই নাম। ব্লু ব্লু গ্রিন এলগি, নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, তিনটা একই কথা। তারপর ব্যাকটেরিয়া, তারপর মাইক্রোপ্লাজমা, তারপর মনেরা রাজ্যের, মানে মনেরা রাজ্যের সব প্রাণী হচ্ছে গিয়ে আদিকোষী। তো রাজ্য হিসেবে বলতে পারে যে কোন রাজ্যের জীবগুলো আদিকোষী, মনেরা রাজ্যের। আর এগুলা ছাড়া যা আছে সবগুলাই হচ্ছে প্রকৃত কোষী। এখন দেখো, এই যে প্রকৃত কোষ আছে না, এই প্রকৃত কোষটাকে আবার 2 ভাগে ভাগ করে। যদি প্রাণী কোষ হয়, মানে যদি প্রাণীতে থাকে তো এটাকে আমরা বলবো প্রাণী কোষ, আর উদ্ভিদে হলে উদ্ভিদ কোষ। এই প্রকৃত কোষ 2 ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। এই প্রকৃত কোষের মধ্যে দেখো, এই উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, কোষ গহ্বর থাকে। মানে এখানে জাস্ট পার্থক্যের গুলা বলতেছি, অন্য সবগুলাও কিন্তু থাকে। তার মধ্যে এই 3টা জিনিস হচ্ছে স্পেশাল। উদ্ভিদ কোষের জন্য এই 3টা জিনিস হচ্ছে স্পেশাল, কারণ এই 3টা জিনিস আমরা প্রাণী কোষে পাবো না। উদ্ভিদ কোষের মধ্যে যে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে এগুলা থাকে না। অন্য যেগুলো আছে মাইটোকন্ড্রিয়া বলো বা অন্য যে সকল অঙ্গাণু, সবগুলা কিন্তু প্রাণী কোষে পাওয়া যাবে, কিন্তু এই 3টা স্পেশাল অঙ্গাণু যেটা উদ্ভিদ কোষে পাবো কিন্তু প্রাণী কোষে পাবো না। আবার দেখো, সেন্ট্রোজোম একটা অঙ্গাণু যেটা প্রাণী কোষে পাবো আবার উদ্ভিদ কোষে পাবো না। সেন্ট্রোজোম প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না। তারপর উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার বা স্টার্চ, সঞ্চিত খাদ্য যেটা সঞ্চয় করে রাখে। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার বা স্টার্চ, আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে চর্বি ও গ্লাইকোজেন। মেইন হচ্ছে গ্লাইকোজেন, যেটা যকৃত সঞ্চিত অবস্থায় থাকে, যকৃৎ এটাকে সঞ্চয় করে রাখে। তাহলে এগুলা হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য। দেখবা এই অধ্যায় থেকে যদি MCQ আসে, এখান থেকে একটা না একটা আসে, যে কোনটা প্রাণী কোষে পাওয়া যায়, কোনটা উদ্ভিদ কোষে পাওয়া যায়, কোনটা প্রাণী কোষে পাওয়া যায় না, প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি। তাহলে আশা করি তোমরা এই আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্যটা বুঝতে পারছো, এবং প্রকৃত কোষ যে 2 প্রকার সেটা বুঝতে পারছো। এবং এখান থেকে মানে এইগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যা পড়াচ্ছি, তো এগুলো তোমরা পড়ে ফেলবা। আজকের লেকচারটা এতটুকুই। এই লেকচার নিয়ে কিন্তু এই লেকচার থেকে তোমাদের কিন্তু সিটি হবে, মানে ক্লাস টেস্ট হবে, একটা পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। পরীক্ষায় দেখবো তোমরা কত মার্ক পাও, তাহলে বুঝতে পারবো এটা কতটুকু ইফেক্টিভ হয়েছে তোমাদের জন্য। অবশ্য তোমরা যদি লিখে লিখে পড়ো, এটা আশা করি তোমরা মুখস্থ হয়ে যাবে লিখার সাথে সাথে। আর যদি শুয়ে শুয়ে ঘুমাই ঘুমাই দেখো তাহলে তো মুখস্থ হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে। এই লেকচারের উপর কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই, ভালো করে পড়ে নিবে, ঠিক আছে।